একসময় যেসব নাম উচ্চারণ করলেই মানুষ চুপ করে যেত, আর সেই নামগুলোই উচ্চারিত হচ্ছে আদালতের কাঠগড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুম খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে দাঁড়িয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এমন এক বিবরণ দিয়েছেন যা রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠা সাম্রাজ্যের পর্দা টেনে খুলে দিয়েছে। তার জবানবন্দিতে স্পষ্ট ভাষায় উঠে আসে র্যাব ও ডিজিএফআই আর কোনো সংস্কারের যোগ্য নয়। এই দুই প্রতিষ্ঠান অবিলম্বে বিলুপ্ত করা উচিত। তার মতে র্যাব যদি বিলুপ্ত করা সম্ভব না হয়, অন্তত সামরিক বাহিনীর সদস্যদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা জরুরি। আর ডিজিএফআই যে সংস্থা আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দিয়েছে, সে সংস্থার টিকে থাকার কোনো নৈতিক বৈধতা নেই। এই বক্তব্য কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, এটি এসেছে একজন সাবেক সেনাপ্রধানের শপথ নেওয়া জবানবন্দি থেকে। তিনি বলেন, দায়িত্বে থাকাকালীন সময় তাকে বারবার বোঝানো হতো র্যাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই বিদ্রোহ। তার উত্তর ছিল একটাই, হাসরের ময়দানে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো প্রধানমন্ত্রীর কাছে নয়। জবানবন্দিতে তিনি জানান, সেনাবাহিনী থেকে র্যাবে অফিসার পাঠানো বন্ধ করার পর ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে তিনি নিয়মিত চাপের ফোন পেতেন। এমনকি চট্টগ্রামে হোটেল রেডিসন উদ্বোধনের সময় সরাসরি তাকে ডেকে র্যাবে অফিসার দিতে বলা হয়। তিনি অস্বীকৃতি জানান এবং অবসর পর্যন্ত সেই চাপ বহন করেন। তার বক্তব্যে উঠে আসে র্যাবের কর্মকাণ্ড তাকে ভেতরে ভেতরে ভেঙে দিত। কিছু করতে না পারার যন্ত্রণা তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াতো। আজ সেই না করতে পারা কাজ করার সুযোগ এসেছে বলেই তিনি আদালতে দাঁড়িয়েছেন। তার ভাষায় এটি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নয়, বরং সেনাবাহিনীর আত্মশুদ্ধির শেষ সুযোগ। এই আত্মশুদ্ধির প্রয়োজন কেন তৈরি হলো তার ব্যাখ্যায় উঠে আসে ফ্যাসিস্ট হাসিনা আমলের একটি সুসংগঠিত ডিপ স্টেট। তিনি বলেন, 1996 থেকে 2001 মেয়াদের ভুল থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিস্ট হাসিনা প্রশাসন, সংবিধান ও নিরাপত্তা ব্যবস্থার উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সংবিধান লঙ্ঘনের মৃত্যুদণ্ডের বিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক শত্রু দমন, সবই ছিল সেই কৌশলের অংশ। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন তার আত্মীয় মেজর জেনারেল তারিক সিদ্দিকী। অল্প সময়েই তিনি প্রধানমন্ত্রী ও বাহিনী প্রধানদের ওপর সুপার চিফ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ডিজিএফআই, এনএসআই, র্যাব, এনটিএমসি, আনসার, বিজিবি সহ সব সংস্থাই কার্যত তার নিয়ন্ত্রণে চলে যায়। সেখান থেকেই জন্ম নেয় 4টি ভয়ঙ্কর চক্র: অপরাধ চক্র, ডিপ স্টেট চক্র, কেনাকাটা চক্র ও সামরিক প্রকৌশলী চক্র। এই অপরাধ চক্রের মুখ্য অপারেটর হিসেবে উঠে আসে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। তার বিরুদ্ধে শতাধিক মানুষ গুম ও হত্যার অভিযোগ আদালতে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। গাজীপুর বাইপাসে চোখ বাঁধা বন্দীদের গুলি করে হত্যা, বলেশ্বর নদীতে লাশের সঙ্গে সিমেন্ট ব্লক বেঁধে ডুবিয়ে দেওয়া, গেস্টাপো ও গলফ কোড নামে গোপন অপারেশন, সবকিছুর বিবরণ উঠে আসে অভিযোগপত্রে। সুন্দরবনে তথাকথিত বনদস্যু দমনের নামে চালানো অপারেশন নিশানখালি, অপারেশন মরা ভোলা, অপারেশন কটকা, এই অভিযানে গুম থাকা মানুষদের বনদস্যু সাজিয়ে হত্যা করা হতো বলে অভিযোগ করা হয়। অনেক ক্ষেত্রে জিয়াউল আহসান নিজেই ঘটনাস্থলে উপস্থিত থাকতেন। ইকবাল করিম ভূঁইয়া জানান, সেনাপ্রধান হওয়ার পর তিনি এসব বন্ধ করার চেষ্টা করেছিলেন। জিয়াউলকে নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন, সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ করেন। কিন্তু রাজনৈতিক আশ্রয় ও ক্ষমতার ছত্রছায়ায় সেই আদেশ অমান্য করা হয়। এমনকি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার চাপও আসে। তার জবানবন্দিতে আরও উঠে আসে 2007 থেকে 2009 সালের জরুরি অবস্থার ভয়াল অধ্যায়। সে সময় ডিজিএফআই হয়ে ওঠে দেশের মূল নিয়ন্ত্রক। বেসামরিক মানুষকে তুলে নিয়ে সেলে রাখা, নির্যাতন, এমনকি তারেক রহমানকে তুলে এনে নির্যাতনের কথাও তিনি আদালতে উল্লেখ করেন। এখান থেকেই যাকে খুশি তুলে নেওয়া যায়, এই ভয়ঙ্কর মানসিকতা প্রাতিষ্ঠানিক রূপ নেয়। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের পর পিলখানায় আটক বিডিআর সদস্যদের ওপর র্যাব ও সামরিক সদস্যদের নির্যাতনে আনুমানিক 50 জনের মৃত্যু হয় বলে মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরা হয়। এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে ভারত ও আওয়ামী লীগ বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করে। সিনিয়র জুনিয়র বিভাজন গভীর হয়, পেশাদার অফিসারদের সরিয়ে অনুগতদের ওপরে তোলা হয়।
ইকবাল করিম ভূঁইয়ার সবচেয়ে বিস্ফোরক মন্তব্য, ফ্যাসিস্ট হাসিনা মনে করতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য সবচেয়ে নিরাপদ। সেই লক্ষ্যেই বাহিনীকে জাতীয় প্রকল্প, কেনাকাটা ও অবৈধ অর্থের চক্রে জড়িয়ে ফেলা হয়। আজ সেসব ঘটনা আর গোপন নয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে একজন সাবেক সেনাপ্রধান বলছেন, র্যাব ও ডিজিএফআই বিলুপ্ত করা না হলে রাষ্ট্র নিজেই অপরাধের ভার বহন করবে। তার মতে, দোষীদের ছাড় না দেওয়াই সেনাবাহিনীর প্রকৃত গৌরব। আর এই বিচারই প্রমাণ করবে সেনাবাহিনী কোনো অপরাধীর ঢাল নয়। এই সাক্ষ্য শুধু একটি মামলার অংশ নয়, এটি একটি রাষ্ট্রের আত্মসমালোচনা। এখন প্রশ্ন একটাই, এই স্বীকারোক্তি ইতিহাসে লেখা থাকবে নাকি আবারও চাপা পড়ে যাবে অন্ধকারের নিচে? আলিফ চৌধুরী, আমার দেশ।